বিষয়টা হচ্ছে শুরুটা ঠিকই আছে। 17 বছর ব্রিটেনে প্রধানমন্ত্রী থেকেছেন, ওখানে তো ন্যাচারাল একটা কালচার কিন্তু তিনি অর্জন করেছেন। সেভাবেই কিন্তু ইলেকশন ক্যাম্পেইন থেকে শুরু করে সবাই বিদেশে থাকলে পারে না, উনি ওনার পেরেছেন। মধ্যে সেটা তবে আমি ফ্যামিলি আছে। সহ 10 দিন ছিলাম। আমার পরিবর্তন যে ঘটেছে, আমি মনে করি 17 বছরে তো উনি বিলেতি বাংলাদেশি, আমি এভাবে বলি। কিন্তু তিনি একা তো একটা রাষ্ট্র চালাতে পারবেন না। এখন ধরেন উনি যতগুলো ইশতেহারে যতগুলো অঙ্গীকার করেছে সবগুলোই কিন্তু টাচ করেছে, শুরু করে দিয়েছে। টাকা নাই, পয়সা নাই, অর্থগতি নাই, কিন্তু টাকা ঠিকই জোগাড় হচ্ছে। এবং ধরেন এখন ইরানের যুদ্ধ চলছে, ইরান, ইসরায়েল, ইউএস, এর সংকট কিন্তু সামনেও আছে। এগুলা ধরেন এখন যে ভূ রাজনীতি যে সমস্যা, ভারতের সাথে যে সমস্যা, এগুলো কিন্তু আসলে কতটুকু চলতে দিবে। আমাদের দেশে কিন্তু যখনই অগ্রগতির দিক আগাবে তখনই কিন্তু ওনার রিস্ক তত বাড়বে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন ওনার আশেপাশে যে লোকগুলো আছে, একা তো দেশ চালাবে না, সেই লোকগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠেছে, অনেকের ব্যাপারে প্রশ্ন উঠেছে। তারা কিভাবে, যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বের করে দিল যেভাবে, এটা তো পিপুলস পারসেপশন রাজনীতিতে বিরাট ব্যাপার। তাকে তো এমনি ডাক দিয়ে চা খাইতে বললেও হয়ে যেত, তাকে টেলিফোন করলেও হতো, তাকে পরিবর্তন করতে পারে। তার সরকারের নীতি আদর্শ তো একটা সরকার আলাদা, সেক্ষেত্রে তো বলতে পারতো। তারপরে ধরেন ফরেন উপদেষ্টা বানাইছে, প্রতিমন্ত্রী স্ট্যাটাসে, হ্যাঁ, তিনি আপনার এয়ারপোর্টে, ব্রিটেন এয়ারপোর্টে নেমে বলে দিল অ্যাম্বাসিডার চাকরি নেই, অ্যাম্বাসেডার চাকরি নেই, হাই কমিশনের। এটা তো মানুষ ভালোভাবে নেয় নাই। এভাবে যদি হয়, ধরেন আর এক মন্ত্রী সাইজেরসে বেশি মন্ত্রণালয় দিয়ে দিছে, সে তো কয় সমঝোতা করে চাঁদা খেলে সমস্যা নেই, টাকা নিলে সমস্যা নেই, দাবি করে চাঁদা, জোর করে চাঁদা নিলে সেটা চাঁদা। কিন্তু এখন আপনি দেখেন যমুনা টিভি এক বগুড়ার থেকে শুরু করে কারণ বাজার পর্যন্ত কোথায় কোথায় চাঁদাবাজি হয় সব দেখাইছে। কালকেও প্রথম আলোতে বিরাট চাঁদাবাজি হয়েছে, খুনের একটা লিস্ট দিছে যে 100টা আপনার জরিপ করে, এই যে খুনের কেসে, সব খুনের কেসে আপনার দেখেন বিএনপি, জামাত, সাধারণ লোক হ্যারাসমেন্ট করা, নিজস্ব বক্তব্য, এইসব কেস কিন্তু হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এগুলো অবশ্য সরকারের পক্ষ থেকে এটা স্ক্যান করা হচ্ছে, এটা যাতে প্রপারলি হয়। সবচেয়ে বড় কথা হলো ধরেন করাল বস্তিতে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছে, এ পর্যন্ত একটা আপত্তি ওঠে নেই। এটা হলো গুড সাইন যে আপনি দেখেন সবগুলা এই আপনার 17 বছরে যত সোশ্যাল সেফটি নেটে যত কাজ হয়েছে সব জায়গায় দেখা গেছে যে আপনার দলীয় লোকজনকে দেওয়া হয়েছে কার্ড। এইবারে আমার মনে হয় যে আমাদের যে এনআইডি আছে, এনআইডির ভিতরে যতগুলো সেফটি নেট আছে একটার ভিতরে যদি ঢুকায় দেওয়া যায় এবং ভালো করে পরীক্ষা করে ক্রস চেক করে যে ভুল বার্তা, ভুল মানুষকে যাতে পছন্দ না করা হয়, সে যে অনুদান পাওয়া উচিত তাকেই যাতে দেওয়া হয়। ধরেন 2,500 থেকে 3,000 টাকা যে অনুদান দেওয়া হবে একটা ফ্যামিলি কার্ড, একটা ওই প্রকৃত লোকটি যাতে পায় এবং সে যতদিন বেঁচে আছে পেতে থাকে, যাতে কোনো চয়েস। এখন ধরেন বিএনপি ক্ষমতায় আছে, বিএনপির এমপি, বিএনপির সব, বিএনপি যদি দেখা যায় বিএনপির লোকজন দিচ্ছে, এটা করাইল বস্তিতে ঢাকায় তারেক রহমানের নিজস্ব সিট সেখানে দিতে পারছে। এখন গ্রামে কতটুকু হয় এটা দেখতে হবে তো। আমাদের ইতিহাস বলে এটা করা খুব কঠিন কাজ, খুব জটিল কাজ। সুতরাং এই দ্বিতীয়টা হচ্ছে আমি যেটা বলছি যে সরকার একা চালায় না। এখন ধরেন যে লোকগুলো আমরা দেখতেছি নিয়োগ টিয়োগ হচ্ছে, ওনার পার্সোনাল স্টাফের ভিতরে গুপ্ত জামাত আছে। আমি বলেই যে জামাত এত ভোট পাইল কোথায়? কমপক্ষে 20% বিএনপির গুপ্ত জামাতের ভোট পাইছে, আর তাদের তাফালিংয়ের কারণে অনেক ভোট দিয়ে ফেলাইছে, তাই না? এই জন্য হেরে গেছে। না তো আমাদের ভিতরেই ধারণা তৈরি হয়ে গেছিল যে হয়তো জামাত কোনো কারণে গুপ্তভাবে ক্ষমতায় চলেও যেতে পারে, কিন্তু যায় নাই। এটা সাধারণ জনগণ কারা ভোট দিল, এই ভোটটা কিন্তু বিএনপির ফুল সাপোর্ট না, এটা হিসেব করে বলতে হবে। কারণ জামাতের যে আপনার আল্লাহ খোদার টিকিট দেওয়া, এগুলা তার অন্ধকার যুগে ঢুকায় দেওয়া, এই ভয়ে অনেক মানুষ ভোট দিয়ে দিছে, হ্যাঁ, বিএনপিকে ভোট দিছে বাঁচার জন্যে। এটা কিন্তু আগেও দেখেন, খেয়াল করেন, বিএনপি হুঁশ করে নেই, এটা বুঝতে হবে এটা হলো নেগেটিভ ভোট, অর্থাৎ তার আত্মরক্ষার্থে
জামাতকে ভোট দেয় নাই, ভোট দিয়েছে বিএনপিকে। এটা কিন্তু সবটা কিন্তু পজিটিভ ভোট নয়। এই ভোটটা অ্যানালাইসিস পজিটিভ করতে হবে। এখন ধরেন এই যে তাকে যে লোকগুলো বসে, আমি যে ফেসগুলো দেখি, ফেসের দুর্নীতিবাজ অনেক 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 গুপ্ত জামাত, আমি চিনি তো, ওনাকে চিনতে হবে। কারণ একমাত্র বাংলাদেশের লোকের আশ্রয়স্থল আওয়ামী লীগ যেটা দেখাইছে 17 বছরে, আওয়ামী লীগ কিন্তু একদমই বলবো ফ্যাসিস্ট, এটা সত্য কথা। মধ্যপন্থী দল বিএনপি এবং জাতীয়তাবাদী দল, এই দলটাকে বেঁচে থাকতে হবে এবং শক্তিশালী হতে হবে এবং ক্লিন জাতীয়তাবাদী মধ্যপন্থী দল হতে হবে। সুতরাং সেই কারণে যত গুপ্ত আছে ধীরে ধীরে তাদেরকে সাইড লাইনে ফেলে দিতে হবে। এবং আমার ধারণা বিএনপিটাকে নিরঙ্কুশ বিএনপি জাতীয়তাবাদী দল হিসেবে দাঁড়া করতে হবে, গুপ্ত সুপ্ত থেকে মুক্ত হতে হবে, মুক্ত হতে হবে। এবং এই গুপ্ত সুপ্ত বের করা কঠিন। আপনি খেয়াল দেখেন, এই যে ঢাকা ইউনিভার্সিটির ভিপি হয়েছে সাদিক কায়েম, কেউ জানতো সে শিবির করে? কিন্তু সে তো বিপি হয়েছে। আমি বলছি যে ডাকসু হচ্ছে আন্দোলনের সূতিকাগার, আর এই ডাকসু আর কোনোদিন আন্দোলন করতে পারবে না, কারণ শিবিরের অধীনে কেউ আন্দোলন করবে না তো। হ্যাঁ, এটা কিন্তু একটা, যতই বলেন হয়তো ডাকসু জামাত ওই ধাক্কায় অনেকগুলো জায়গায় গেছে। এই জাহাঙ্গীরনগরে বিএনপির আপনার ডাকসুতে জিতে কিন্তু বিএনপিতে যোগ দিছে সে। সুতরাং সব জেতা নানাভাবে সুবিধা দিয়ে, গরম পানি, ঠান্ডা পানি, এইটি এখন ধরেন ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ওই দিছে কি ভ্যান ট্যান দিছে, নানাভাবে সুবিধা দিচ্ছে। এবং তাদের তো আপনি দেখেন প্রায় 150 কোচিং সেন্টার আছে ঢাকা শহরে, ওখানে সাংবাদিক উৎপাদন করে, ওখানে ডাক্তারি ভর্তির উদ্বোধন করে, এই করে করে সারা দেশটাকে। আসলে জামাতে ইসলাম তো একটা এনজিও সরকার, তাদের এনজিও, এবং শুধু জামাতের জন্যেই, জামাত সমর্থকদের জন্য এটা পার্টি। আপনি দেখেন যত প্রতিষ্ঠান জামাতের আছে, সব প্রতিষ্ঠানে জামাতের সমর্থক ছাড়া কেউ চাকরি করতে পারে না। অর্থাৎ এই জন্যেই জামাত কিন্তু একঘরে, যাই বলেন একঘরে। তো এখন এই জন্য বিএনপিকে কিন্তু পরিষ্কার একটা জাতীয়তাবাদী দল হতে হবে, কারণ এটা মুক্তিযুদ্ধের দল, মুক্তিযোদ্ধার সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক বলেন তিনি, তার দল, সেই দলটা তো মুক্তিযোদ্ধারা আশ্রয় নেবে। এখনও তো মুক্তিযোদ্ধা যাই বলেন, মুক্তিযোদ্ধাদের ফ্যামিলি আছে না, এখনও তারা সংখ্যাগরিষ্ঠ। এই দলে মুক্তিযোদ্ধাদের আশ্রয়, মুক্তিযোদ্ধারা মব সন্ত্রাসে পড়ছে না? পড়ছে তো। কই বিএনপি কোনো শব্দ করে নাই? শব্দ করতে হবে তো, শব্দ করতে হবে। এখন যে গুপ্ত লোকগুলো নিয়োগ পাচ্ছে, তারেক রহমানের আশেপাশে আছে, এগুলো তো ভিতরে আছে তো। স্ট্যান্ডিং কমিটিতে গুপ্ত জামাত আছে, তারা আশ্রয় দেয়, গুপ্ত জামাতকে আশ্রয় দেয়, তারা আশ্রয় দিচ্ছে। আমি দেখছি তো অনেক জায়গায় বসায় দিচ্ছে, চাকরি দিচ্ছে। প্রকৃত লোকগুলো তো খুঁজে বেরোচ্ছে না, কারণ এইটাকে বার করতে হবে, ধীরে ধীরে বার করতে হবে। মিস্টার ঢালি, আপনি শুনছিলেন যে গুপ্ত সুপ্ত জামাত তো আছে, তার প্রসঙ্গ তিনি বললেন, এবং বিএনপির মধ্যে সেটা আছে, এবং উনি তো প্রধানমন্ত্রীর চারপাশেও আছেন সেটাও বলছেন। তো এই বিষয়ে আপনার মতামত। আরেকটা হচ্ছে, আমরা গুপ্ত আর প্রকাশ্য জামাত নিয়ে একটু আলাপ করি। বা সংসদ অধিবেশন শুরু হলো, ত্রয়োদশ জাতীয় সংসদে 2টো দিন গেল, আমরা দেখলাম আবার 29 তারিখে সংসদ বসবে। তো এই দুদিন আমরা যা দেখলাম সে সম্পর্কে আপনার একটু বক্তব্য শুনতে চাই, একদম উদ্বোধনী অধিবেশন থেকে। স্পেসিফিক্যালি ধরেন রাষ্ট্রপতির বক্তব্যের সময় যেটা হলো, এবং জামাত আবার রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে 50 ঘন্টার আলোচনাও করতে চাইছে, কিন্তু সেটা তারা বয়কটও করেছে। জাতীয় সঙ্গীত যখন বাজলো, তারা সিংহভাগ সময় দাঁড়ায়নি, শেষের দিকে অন্যদের অনুরোধ আবেদনের প্রেক্ষিতে খানিকটা সম্মান জানানোর চেষ্টা করলো, দেখলাম আমরা।